আমরা তো প্রায়ই সেরা স্কুল, সেরা বই বা সেরা সিলেবাস কোনটা তা নিয়ে অনেক আলোচনা করি। কিন্তু এই সব কিছুকে একসাথে সফল করে তোলার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি বলুন তো? আজকের এই আলোচনায় আমরা সেই মূল বিষয়টা নিয়েই কথা বলবো, আর সেটা হলো শিক্ষণ পদ্ধতি। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। ধরুন একটা দারুণ খুব গোছানো পাঠ্যক্রম তৈরি করা হলো। সেটা কি নিজে থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান পৌঁছে দিতে পারে, নাকি কাগজে কলমে থাকা সেরা পরিকল্পনা আর ক্লাসরুমের আসল শিক্ষার মধ্যে একটা বড় ফাঁক থেকেই যায়? এই বিষয়ে মাধ্যমিক শিক্ষা কমিশনের একটা কথা কিন্তু অসাধারণ। তারা বলেছিল, সবচেয়ে ভালো পাঠ্যক্রম আসলে একটা মৃত জিনিসের মতোই পড়ে থাকে, যদি না সঠিক শিক্ষণ পদ্ধতি আর সঠিক শিক্ষকের মাধ্যমে তাতে প্রাণ দেওয়া হয়। মানে বুঝতেই পারছেন, পদ্ধতিটাই হলো আসল চালিকা শক্তি। তাহলে চলুন প্রথমেই পরিষ্কার করে নিই, এই যে আমরা শিক্ষণ পদ্ধতি বলছি, এই জিনিসটা আসলে কি? এটাই আমাদের পুরো আলোচনার ভিত্তিটা তৈরি করে দেবে। একদম সহজ করে বললে, শিক্ষণ পদ্ধতি হলো একটা বিজ্ঞানসম্মত উপায়। এর মাধ্যমে একজন শিক্ষক যে কোনো বিষয়বস্তুর সাথে শিক্ষার্থীর একটা সংযোগ তৈরি করে দেন। তবে সবচেয়ে জরুরি বিষয়টা হলো, এই সংযোগ তৈরির সময় শিক্ষার্থীর মানসিক আর শারীরিক চাহিদাগুলোর কথাও কিন্তু মাথায় রাখতে হয়। আর আধুনিক শিক্ষা ব্যবস্থায় এখানেই একটা বিরাট পরিবর্তন এসেছে। এখন আর শিক্ষার্থীকে শুধু একজন নিষ্ক্রিয় গ্রহীতা হিসেবে দেখা হয় না, বরং তাকে একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ভাবা হয়। মানে জ্ঞান শুধু উপর থেকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এটা সক্রিয়ভাবে অর্জন করার একটা প্রক্রিয়া। এখন প্রশ্ন আসতেই পারে, একটা শিক্ষণ পদ্ধতিকে আমরা কখন আদর্শ বলবো? ঠিক কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা পদ্ধতিকে সফল শিক্ষার একটা ব্লুপ্রিন্ট বলা যেতে পারে? চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। দেখুন, একটা আদর্শ পদ্ধতি সবসময় মনোবিজ্ঞান ভিত্তিক হবে, মানে ছাত্রছাত্রীদের মনস্তত্ত্ব বুঝবে। আর অবশ্যই এটা হবে শিক্ষার্থীকেন্দ্রিক। এটা বিভিন্ন কাজ বা অ্যাক্টিভিটিজের উপর জোর দেবে আর চেষ্টা করবে পড়াশোনাকে জীবনের সাথে জুড়ে দিতে। সেই সাথে প্রত্যেক শিক্ষার্থীর যে আলাদা আলাদা ক্ষমতা বা ধরন আছে সেটাকেও গুরুত্ব দেবে এবং তাদের মধ্যে আগ্রহ আর প্রেরণা তৈরি করবে। আর এই আদর্শ পদ্ধতিগুলো কিন্তু কয়েকটা খুব সাধারণ নীতি মেনে চলে। যেমন ধরুন, শেখার প্রক্রিয়াটা সব সময় সহজ থেকে কঠিনের দিকে এগোবে, যেটা ছাত্রছাত্রীরা আগে থেকেই জানে, সেখান থেকে শুরু করে অজানার দিকে যাবে। বাস্তব বা মূর্ত ধারণা থেকে ধীরে ধীরে বিমূর্ত ধারণার জন্ম দেবে, আর একটা পুরো বিষয় দেখিয়ে তারপর তার বিভিন্ন অংশে ফোকাস করবে। এই ধারণাগুলোকে আরও সহজে বোঝার জন্য চলুন আমরা দুটো একেবারে ভিন্ন ধরনের ক্লাসরুমের ছবি কল্পনা করি। এই দুটো ছবি আসলে দুটো প্রধান শিক্ষা দর্শনকে তুলে ধরবে। একদিকে আছে আমাদের খুব পরিচিত শিক্ষককেন্দ্রিক পদ্ধতি, আর অন্যদিকে আছে আধুনিক শিক্ষার্থীকেন্দ্রিক পদ্ধতি। চিরাচরিত শ্রেণীকক্ষের সবচেয়ে চেনা ছবিটা হল বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। এখানে শিক্ষকই হলেন মূল বক্তা, আর তিনি জ্ঞানের প্রধান উৎস। এর ঠিক উল্টো দিকে আধুনিক শ্রেণীকক্ষে আমরা দেখতে পাই প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড। এখানে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করে, বাস্তব জীবনের কোনো সমস্যা সমাধানের মাধ্যমে নতুন কিছু শেখে। এই দুটোর মধ্যে পার্থক্যটা একবার দেখুন। একদিকে বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থী প্রায় নিষ্ক্রিয়, শিক্ষক হলেন বক্তা আর মূল লক্ষ্য হল শুধু জ্ঞান জমা করা। অন্যদিকে প্রকল্প পদ্ধতিতে শিক্ষার্থী পুরোপুরি সক্রিয়, শিক্ষক সেখানে একজন পথ প্রদর্শক বা গাইড, আর মূল লক্ষ্য হল দক্ষতা অর্জন করা। আকাশ পাতাল তফাৎ, তাই না? তাহলে এই প্রকল্প পদ্ধতিটা ঠিক কিভাবে কাজ করে? এর কয়েকটা সহজ ধাপ আছে। পুরো প্রক্রিয়াটা শুরু হয় একটা পরিস্থিতি তৈরি করার মাধ্যমে। এরপর শিক্ষার্থীরা আলোচনা করে নিজেরাই প্রকল্পটা বেছে নেয়। তারপর আসে সেটার পরিকল্পনা করার পালা, এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজটা শেষ করা হয়। আর সবশেষে পুরো কাজের মূল্যায়ন হয়। খেয়াল করে দেখুন, পুরো প্রক্রিয়াটাই কিন্তু শিক্ষার্থী চালিত। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, কোনো পদ্ধতি একেবারে নিখুঁত নয়। সবকিছুরই ভালো মন্দ দিক আছে। যেমন বক্তৃতা পদ্ধতি কম খরচে করানো যায় এবং অনেক ছাত্রছাত্রীকে একসাথে পড়ানোর জন্য এটা বেশ কাজের। কিন্তু এর বড় দুর্বলতা হল এখানে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে। অন্যদিকে প্রকল্প পদ্ধতি আত্মবিশ্বাস বাড়ায়, দলবদ্ধভাবে কাজ করতে শেখায়, যা খুবই জরুরি। কিন্তু এটা বেশ সময় সাপেক্ষ আর খরচ সাপেক্ষও হতে পারে। তাহলে এত সব আলোচনার পর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? একটা সঠিক পদ্ধতির আসল গুরুত্বটা কোথায়, আর একজন শিক্ষকের জন্য এর মানেটা কি? উপসংহারটা কিন্তু বেশ সোজা আর পরিষ্কার। আসলে এমন কোনো একটি পদ্ধতি নেই যা সব বিষয়ে, সব শিক্ষার্থী বা সব পরিস্থিতির জন্য সেরা হতে পারে।
মানে একটা জামা যেমন সবার গায়ে ফিট করে না, ঠিক তেমনি একটা পদ্ধতিও সব ক্লাসরুমে একইভাবে কাজ করবে না। সুতরাং কার্যকর শিক্ষাদানের মূলমন্ত্র কোনো একটা সেরা পদ্ধতি খুঁজে বের করা নয়, বরং এটা অনেকটা একজন শিক্ষকের জন্য একটা টুলকিট বা সরঞ্জাম বাক্স তৈরি করার মতো। সেই টুলকিটে অনেক রকম সরঞ্জাম থাকবে, আর শিক্ষক প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি বুঝে সঠিক সরঞ্জামটি বেছে নেবেন। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের সবার জন্য। এই যে পৃথিবী এত দ্রুত পাল্টাচ্ছে, সেখানে শুধু একটা পদ্ধতিতে আটকে না থেকে আমরা কি আমাদের শ্রেণীকক্ষগুলোকে এমন বৈচিত্র্যময় আর কার্যকর পদ্ধতির জন্য সত্যি সত্যি প্রস্তুত করতে পারছি? কারণ ভবিষ্যতের শিক্ষা কিন্তু এই প্রস্তুতির ওপরেই নির্ভর করছে।